রাজনৈতিক নেতার কর্মকাণ্ড হয়েছে সেটা আমি হচ্ছে গিয়া সর্বপ্রথম আমি নিউজের হেডলাইন দিলাম। কিন্তু এই যে সাধারণ শ্রেণীর, শ্রমিক শ্রেণীর, সংখ্যালঘু শ্রেণীর মানুষের উপর কোনো অত্যাচার বা তাদের কোনো কাহিনী হলে সেটা কেন নিউজ চ্যানেলে হেডলাইন আসে না? হাদি ভাইয়ার যেদিন নাকি মৃত্যুবরণ করেন আর কি, ওনার উপর তো আক্রমণ হয় অনেক আগে, কিন্তু উনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু যেই দিন রাত্রে নিউজ হয় যে উনি মারা যায়, সেই দিন রাত্রে আমাদের দেশে কিন্তু বেশ কয়েকটি বর্বর কাহিনী হয়ে থাকে। এর মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন সংবাদ যে পত্রিকাগুলো রয়েছে সেখানে হামলা হয়, সাংবাদিকের উপরে হামলা হয়, সাংবাদিকের মৃত্যুবরণও হয়, এরপর সাংস্কৃতিক কার্যালয় আছে সেখানে ভাঙচুর হয়। কিন্তু তার পাশাপাশি এক সংখ্যালঘু শ্রেণী, এক শ্রমিক শ্রেণীর মানুষ, আপনারা হয়তো সবাই জানেন ময়মনসিংহের ভালুকার দীপু দাস হত্যা, কি নির্মম বর্বরভাবে তাকে হত্যা করে। কিন্তু আমরা দেখতে পাই না সাথে সাথে বা 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কোনো মানে এই আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে বড় বড় কিছু নিউজ চ্যানেল, সেখানে টেলিকাস্ট হয়। সর্বপ্রথম এগুলো হচ্ছে গিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আসে, তারপর 4 ঘন্টা 5 ঘন্টা পরে তারপরে হচ্ছে গিয়া বড় বড় নিউজ চ্যানেল আসে। বড় বড় নিউজ চ্যানেলগুলো কি করে থাকে যে একটা রাজনৈতিক নেতার কর্মকাণ্ড হয়েছে সেটা আমি হচ্ছে গিয়া সর্বপ্রথম আমি নিউজের হেডলাইন দিলাম। কিন্তু এই যে সাধারণ শ্রেণীর, শ্রমিক শ্রেণীর, সংখ্যালঘু শ্রেণীর মানুষের উপর কোনো অত্যাচার বা তাদের কোনো কাহিনী হলে সেটা কেন নিউজ চ্যানেলে হেডলাইন আসে না? এটা নিয়ে ভবিষ্যতে আমাদের যে সরকার আসবে তারা এই নিউজ চ্যানেল সম্পর্কে, এই ঘটনাগুলো নিয়ে তারা কি করবে? আমি এটা আপনাদের দুজনের কাছে আমার জিজ্ঞাসা, এই সম্পর্কে আমি জানতে চাই। দেখুন বোন, সেটা হচ্ছে আমরা যখন সংবাদপত্রে কাজ করেছি, এই সুজন ভাই যে উপস্থাপনা করেছে উনিও জানবে, এখন লাইভ কাস্ট হচ্ছে, তারপরে আপনার এখন ইন্টারনেটের যুগ। আমরা কিন্তু যখন সংবাদপত্রে কাজ করেছি তখন একটা ফ্যাক্স করার জন্য একটা জায়গায় ধর্ণা দিয়েছি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি। কোনোদিন হয়তো সুন্দর একটি নিউজ হয়তো পাঠাতে পাঠাতে সংবাদপত্র ঢাকায় ছাপা হয়ে গেছে, আমরা কিন্তু পারিনি। এখন লাইভের যুগ, এখন এখান থেকে যখন পাচ্ছিছে তখনই নিজের মোবাইলটা অন করে লাইভ করে দিচ্ছে। ঠিক আছে, আমি বলবো যে এখন যে যুগটা এসেছে, এই যুগে আমরা যে ইন্টারনেটের যে যুগ, এই যুগটা আমাদের সদ্ব্যবহার করা উচিত। এবং আপনি যে বললেন যে ময়মনসিংহের ঘটনা, আমাদের কিন্তু এই ঘটনাগুলো লাইভ হয়। আমি সংবাদপত্রের মালিক এবং সাংবাদিক যাদের বলবো যে ছোট এই ঘটনা কিন্তু ছোট না, আপনি যেটা বলছেন ছোট না, সব ঘটনাকে সমানভাবে দেখে প্রাধান্য দেওয়া উচিত আমার মতে, এটা ব্যক্তিগত মত আমার। জি, ধন্যবাদ রোমন ভাই। মাহবুব ভাই। জি জি জি, আপনি বলছিলেন। জি, মূলত আমাদের আসলে আমরা বর্তমানে যদি বাংলাদেশে আসলে গণমাধ্যমের দিকে তাকাই, আমরা 3 ধরনের গণমাধ্যম দেখতে পাবো। একটা হচ্ছে যে কর্পোরেট বিভিন্ন গোষ্ঠী, তারা তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান বলেন এগুলোকে সেভ করার জন্য গণমাধ্যম প্রতিষ্ঠা করেছে। দ্বিতীয়ত আমরা একটা গণমাধ্যমের চরিত্র দেখতে পাই, সেটা হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি গণমাধ্যম তৈরি করেছে। এর বাইরে রাষ্ট্রীয় কিছু মালিকানাধীন গণমাধ্যম আছে। তো আমরা যদি এই 3টাকে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 3টা উদ্দেশ্য পারপাস সার্ভ করার জন্যই প্রতিষ্ঠা হয়েছে। এর বাইরে আসলে জনগণের কথা বলার জন্য আমাদের আসলে দুর্ভাগ্যজনক আমাদের আসলে কোনো গণমাধ্যম নাই। এই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়, আমাদের এই জনগণের টাকায় জনগণের একটা গণমাধ্যম প্রতিষ্ঠা করা দরকার, যারা আসলে এই যে আমার বোন যে বিষয়গুলো উল্লেখ করেছে এই বিষয়গুলো নিয়ে তারা হচ্ছে কাজ করবে, কথা বলবে। আপনি জানেন যে জনগণের টাকায় দুইটা গণমাধ্যম চলে, 3টা গণমাধ্যম চলে, একটা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, রাষ্ট্রীয় টেলিভিশন, রাষ্ট্রীয় রেডিও। সেগুলোতেও আমরা ধরে নিচ্ছি যে এই সময় এনসিপি, আপনাকে আমি বলছি, আপনাকে এই কারণেই বলছি যে কারণ স্বৈরাচার পতনের পরে সেখানে কিন্তু নিরপেক্ষ একটা সরকার এবং এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাহলে এই ঘটনাগুলোতে আপনারা কি ধরনের এতদিন করেছেন? আপনি যে গণমাধ্যমের কথা বলেছেন এগুলো এখন এগুলো যদিও মানে কাগজের কলমে এগুলোকে সাহিত্য শাসন দেওয়া হয়েছে, নানা কিছু দেওয়া হয়েছে, আলটিমেটলি এগুলো হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত এবং রাষ্ট্র যেভাবে চায় এগুলো সেভাবেই ফাংশন করতেছে। আমরা আমাদের যারা দায়িত্বে ছিলেন তারা গণমাধ্যম সংস্কারের জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছেন। সেই কমিশনের সুপারিশ আসছে, সেই সুপারিশ বাস্তবায়নের আগেই হচ্ছে ওনারা ওনাদের দায়িত্ব থেকে সরে আসছেন। আর দ্বিতীয়ত আমরা আসলে যে বিষয়টা করতে চাই, আমরা সাংবাদিকদের জন্য একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে চাই। আমাদের কাছে মনে হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা বাস্তবায়ন করা দরকার। দ্বিতীয়ত আমাদের একটা মূল ফোকাসের জায়গা হওয়া উচিত যে আসলে এই নিরপেক্ষ মানে এই যে কোনো ধরনের গোষ্ঠীর পারপাস সার্ভ করবে না এরকম একটা গণমাধ্যম প্রতিষ্ঠা করা। আমি মাহবুব ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। বিগত জুলাই আন্দোলনের পরে আমরা দেখছি যে আমাদের জুলাই আন্দোলনের যে 7 জন সমন্বয়ক ছিল তাদের মধ্যে বেশ কয়েকজনই হচ্ছে গিয়া আমাদের দেশ পরিচালনার যে
অন্তর্বর্তীকালীন সরকার আছে তার সহযোগিতায় উপদেষ্টা পদে হচ্ছে গিয়ে তারা ছিল। তো এখন আমার কথা, তারা যেহেতু একটা দায়িত্বরত অবস্থায় ছিল এবং এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে জুলাই আন্দোলনের বিভিন্ন সদস্যরাই দেশের বিভিন্ন বড় বড় কাজে হচ্ছে গা তাদের মতামত এবং তাদের হস্তক্ষেপ হচ্ছে গা তারা দেয়। এখন আমার কথা যে আমি দেখতেছি বিগত এই 1.5 বছরে মানে 5ই আগস্টের পর থেকে আমাদের দেশে কোনো একটা কিছু হইলে পরে মানে শুধু কয়েকটা জিনিস মানে যারা এই দেশের মানে বিভিন্ন কাজে হস্তক্ষেপ করতেছে বা দেশের বিভিন্ন কাজে কর্ম করতে নিজেদের মতামত দিতেছে, শুধু তাদের বিষয়গুলো তাদের ভালো কাজগুলো হচ্ছে গা হাইলাইট হচ্ছে এবং অন্য পক্ষীয় যারা রয়েছে তাদের বিষয়গুলো ওই রকম হাইলাইট হয় না। বরঞ্চ মানে সরকারের ব্যবস্থাটা এরকম হয়ে গেছে যে বিপক্ষীয় যদি কোনো ভালো কাজ করে সেটা হাইলাইট করে না, কিন্তু খারাপ কাজ করলে পরে সেটা সবচেয়ে বেশি হাইলাইট হয়ে যায়। আবার যদি রাষ্ট্র ক্ষমতাধীন যে সরকার থেকে সে কোনো যদি ভুল করে তাহলে সেটা ওই রকম হাইলাইট হচ্ছে না। আবার সে যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে সেটাকে হচ্ছে গা সবচেয়ে বড় অধিক হাইলাইট এবং হেডলাইনের মধ্যে যে দেওয়া আমরা হচ্ছে। আপনার প্রশ্ন বুঝতে পারছি মাহবুব ভাই। জি দেখেন, মানে এই সরকারের আমলে কিছু বিষয় সম্ভব হয়েছে, যেমন ধরেন ঢাকা উত্তর উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান রানিং মেয়র, তাকে কিন্তু মানে কি বলবো, দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, মানে তার তো দুর্নীতির মেয়রই হওয়ার কথা ছিল না, সুতরাং দেশ থেকে প্রশাসক অনেক- মেয়র কেন তার তো সে প্রশাসক, সরি প্রশাসক। Yes, yes. মেয়র হবে না। মানে সে তো প্রশাসক প্রশাসক। হওয়ার টাইটেলের মধ্যেই পড়ছিল না, আপনারা তো জোর করে বানিয়েছেন। সেটা আলাদা ইস্যু, যে মানে আসলে এখন যে আসলে এটা চর্চা করা হচ্ছে এবং এটা যে আসলে কার্যকর, মানে আমার বোন যে বিষয়টা তুলে ধরলেন যে হচ্ছে না, সেটা আমি বলতেছি যে এটা হচ্ছে। কিন্তু তারপরে ধরেন আসিফ মাহমুদ যেদিন এয়ারপোর্টে ম্যাগজিন তার ইয়াতে আপনার সাথে সাথে এটা মানে 30 মিনিট কিন্তু এটা গণমাধ্যমে চলে আসছে। তো এবং আমরা আমি 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 একটু 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 অ্যাড করি, সেদিন আমাদেরকে চার্জ করা হয়েছিল, আমাকেও পর্যন্ত চার্জ করা হয়েছিল, আমরা এই নিউজটা কেন করলাম বলেন। তাহলে সংবাদপত্র স্বাধীনতা কই এখন? আপনি আপনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন মাহবুব ভাইয়া, আপনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেন তখন কি আমরা কি এই যে আমাদের সংবাদ মাধ্যমের যারা রয়েছে তারা কি স্বাধীনভাবে মানে সংবাদপত্র প্রকাশ করতে পারবে, নাকি তাদেরকে আবার চার্জ করা হবে, কৈফিয়ত দিতে হবে? আমরা ভাইয়া, শেষের এটাই দিকে আমার এসেছি, প্রশ্ন আমরা ছিল যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের সুযোগটা থাকছে কিনা, এটাই ছিল আমার প্রশ্ন। অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং এই যে আমি বিষয়গুলো তুলে ধরতেছি, মানে এগুলো কিন্তু রানিং দায়িত্বে থাকা অবস্থায়, মানে ইভেন যিনি হচ্ছে তথ্য উপদেষ্টা ছিলেন তার বিরুদ্ধে অসংখ্য নিউজ হয়েছে। মানে আপনি যদি গুগলে সার্চ করেন দেখবেন যে রানিং দায়িত্বে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে অসংখ্য নেগেটিভ নিউজ হয়েছে, মানে এটা নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো ভাইয়া প্রবলেম সেই হয়নি। নিউজগুলো আমরা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখতে পাই। আমরা আমাদের যে নিউজ চ্যানেলগুলো আছে, বড় বড় সংবাদ পত্রিকা আছে, সেখানে আমরা কেন দেখতে পাই না? তাদেরকে কেন বিভিন্নভাবে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তাদের উপরে হচ্ছে গা মানে মামলা এসব মানে এসবের ভয় দেখানো হয় যে এই নিউজটা করলে আমি সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দেব, মানে এরকম কেন হচ্ছে? আপু আপনার জ্ঞাতার্থে জানাচ্ছে, এই সরকার এসে প্রথমেই এই সাইবার সিকিউরিটি নামে যে একটা ছিল সে একটা বাতিল করেছেন এবং এই এক বাতিল করার মধ্য দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা কিছুটা হলেও নিশ্চিত করা হয়েছে। এবং এই মূলত এই অ্যাক্টের মধ্য দিয়ে আমরা দেখেছি অতীতে কিভাবে আসলে গণমাধ্যম কর্মীদেরকে আটক করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই অন্তর্বর্তী সরকার সেই উদ্যোগ নিয়েছে এবং পাশাপাশি আমরা সার্বিক গণমাধ্যমের সংস্কারের জন্য আমরা একটা কমিশন করেছি। সেই কমিশন একটা রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্ট সরকারের কাছে আছে। সরকার যদি সেটি বাস্তবায়ন করে, আমরা মনে করি আগামী দিনে একটি নিরপেক্ষ, সুন্দর এবং আমরা যেরকম আসলে গণমাধ্যম প্রত্যাশা করি সেরকম একটি গণমাধ্যমের পরিবেশ বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব।